সালটি 2018 জুলাইয়ের 4 তারিখ। সময়টি গধূলি শেষের ভাগ। উজ্জ্বল আলোতে একটা অচেনা মেয়ে রক্তমাখা শাড়ি আর রক্তভেজা হাতে ছুরি নিয়ে থানার গেটের সামনে দাঁড়িয়ে আছে। আচমকা এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে পাহারায় থাকা হাবিলদার আটকে উঠে দৌড়ে থানার ভিতরে গিয়ে অফিসার ইউনুকে ডেকে আনলো। যখন অফিসার ইউনু মেয়েটার সামনে এসে দাঁড়ায় তখন বিস্ময়ে অবাক হয়ে রইল। মেয়েটা ঘোলাটে নিষ্পাপ চোখ তুলে দুর্বল কণ্ঠে বলল, আমি জীবন জঙ্কুককে মেরে ফেলেছি। কথাটি বলেই মেয়েটি মাটিতে বসে পড়ল। মেয়েটি আর কথা বলেনি, শুধু দু হাত মুষ্টি করে পুলিশ অফিসার ইউনুর দিকে বাড়িয়ে দিল। অর্থাৎ সে নিজেকে স্যালেন্ডার করে দিয়েছে, কিন্তু তার দুইটা হাত থরথর করে কাঁপছিল। মেয়েটিকে হাত করা পরিয়ে জেলের ভেতরে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে জানা গেল জিওন জঙ্কুক এখনো মরেনি, তিনি আইসিইউতে ভর্তি। তবে অবস্থা খুবই শোচনীয়, যে বাঁচবে কিনা সেটা বোঝা মুশকিল। মেয়েটিকে দেখার দায়িত্ব পড়েছে লিসা নামের একজন পুলিশ কর্মকর্তার উপরে। তাছাড়া অপর মহল থেকে নির্দেশ এসেছে মেয়েটিকে যেন কোনো প্রকার আঘাত বা জেরা করা না হয়। যেহেতু সে নিজে থেকেই আত্মসমর্পণ করেছে, তাই তাকে তার কথা বলার সুযোগ দেওয়া হোক। কিন্তু কেন একটা খুনি মেয়ের সঙ্গে এত সম্মানের সহিত আচরণ করতে বলা হয়েছে সেটা পরবর্তীতে লিসা বুঝতে পারল। সন্ধ্যা থেকে কয়েকবার লিসা মেয়েটাকে নানানভাবে প্রশ্ন করেছে, কিন্তু মেয়েটির মুখ থেকে কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। সে একটা স্থানে চুপ করে বসে আছে, নড়াচড়া পর্যন্ত করছে না। মেয়েটিকে দেখে লিসার মনে হলো যেন এক জীবন্ত নিথর দেহ, প্রাণ আছে কিন্তু সত্তা নেই। পরের দিন সকালে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আগের মতোই মেয়েটা মুখ খুলছে না, চুপ। তার দেহ অসার, মুখমণ্ডল বিষাদে ছেয়ে আছে, চক্ষু দুটো নিথর হয়ে গেছে। এবার লিসা বিরক্ত হয়ে গেল, বলল, ম্যাডাম অনেক হয়েছে, এবার মুখ খুলুন, নয়তো অন্য ব্যবস্থা নিতে হবে। এবারতে নিশ্চুপ স্তব্ধ জেলের মধ্যে নিচের দিকে তাকিয়ে বসে আছে। লিসা একটা মেয়ে মানুষ, সে হয়তো কোনোভাবে তার পরিস্থিতি বুঝতে পেরেছে, তাই নিজের রাগটা কন্ট্রোল করে নরম কণ্ঠে বলে, ম্যাডাম আপনি ধীরে সুস্থে সব বলুন। কেন জঙ্কুক স্যারকে খুন করতে চেয়েছিলেন? এর মধ্যে অফিসার ইউনু কয়েদিখানায় প্রবেশ করলো। লিসার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, কতদূর কাজ হলো লিসা? লিসা ধীরে সুস্থে মাথা নেড়ে উত্তর দিল, জি স্যার, উনি স্বীকারোক্তি দিয়েছেন। ইউনু লিসার কথায় মাথা ঝাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তের দিকে। চোখ সংকুচিত করে ভারী কণ্ঠে বলল, বড় লোকের বউ হয়ে খুন করতে যাওয়ার কি দরকার ছিল, তাও আবার নিজের স্বামীকে, নাকি পরকীয়ার কোনো কেস? তে উত্তরহীন দৃষ্টি মেঝেতে নিক্ষেপ করে রাখে। তার এমন নিষ্ঠুপতায় ইউনু ক্রোধান্বিত হয়ে লিসাকে নির্দেশ করলো, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য রেকর্ড করে রাখবে, হোক সে জিওন জঙ্কুকের ওয়াইফ কিংবা আরএম সাহেবের পুত্রবধূ। কোনো ছাড় দেওয়া যাবে না, যথেষ্ট সম্মান করা হয়েছে, নয়তো এতক্ষণে। এর থেকে বেশি কিছু বলার সাহস হলো না ইউনুর, কারণ থেকে বেশি কিছু বললে তার প্রফেশনাল লাইফে সমস্যা হতে পারে। এই যাত্রাতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ও বেঁচে আছে? তের প্রশ্ন শুনে থমকে দাঁড়ায় ইউনু, বিস্ময় ভরা নয়নে তাকায় তের দিকে, বলে, কে জিওন জঙ্কুক? বাহ, আপনার কি মনে হয় যেভাবে আঘাত করে ক্ষতবিক্ষত করেছেন তারপরেও কি তার বেঁচে থাকার কথা? এবেলায় তের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কালকে পুলিশ স্টেশন আসার পর থেকে একটা বারের জন্য কাঁদতে দেখা যায়নি তাকে। ইউনু বলল, এভাবে কেঁদে তো পুলিশের মন গলাতে পারবেন না। প্রত্যেকটা দিনই আপনার মতো 4-5টা কেস দেখি। লিসা, ওনার মুখ থেকে বের করা প্রত্যেকটা কথা রেকর্ড করো, আমি রিপোর্ট করে আসছি। জি স্যার। থেকে কান্না করতে দেখে লিসা বলে, ম্যাডাম কান্না করে লাভ নেই, এখানে আপনার কান্নার দরদ কেউ করতে আসবে না, তার থেকে ভালো ঘটনাটি খুলে বলুন। তে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে সোজা হয়ে বসে বলল, জি। তারপর শুকনো ঢোক গেল, ধীরে ধীরে বলতে শুরু করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। পারিবারিকভাবে জঙ্কুকের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। প্রথমেতে বিয়েতে রাজি না হলেও এক পর্যায়ে জঙ্কুকের ছবি দেখে সে প্রেমে পড়ে যায় আর বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে জঙ্কুকের বিষয়টা ছিল একেবারে ভিন্ন। বাবার এক প্রকার চাপে বিয়েটা তো করে, তবে অ্যারোগেন্ট অ্যাংরি জঙ্কুক একটাবারের জন্য তাকে দেখেনি, দেখার প্রয়োজন মনে করেনি। আজ তের বাসর রাত, একটা বিশেষ রাত। ফুল সাজানো বিছানার মধ্যখানে বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে তে। ভারী লেহেঙ্গার জন্য ঠিকভাবে নড়াচড়াও করতে পারছে না। লজ্জায় তার গাল দুটো একটু পরপর লাল হয়ে উঠছে, এটা সেটা ভেবে। প্রথম দিন জঙ্কুকের ছবি দেখেই তো সে ফিদা হয়ে গিয়েছিল। তে জঙ্কুকে নিয়ে তো দুষ্টু ভাবনায় বিভোর ছিল। এমন সময় হঠাৎ দ্বার প্রাচীর কাঁপিয়ে জঙ্কুক রুমের ভেতরে প্রবেশ করলো। তে বড় ঘুমটার নিচ থেকে জঙ্কুককে দেখছে। তার শরীরে কালো সাদা মিশ্রিত দাগ কাটা একটা টি শার্ট আর ট্রাউজার।
তবে জঙ্কুকের শরীর থেকে রোজ আর্ট গ্লাক্স, গোলাপ চন্দন আর ভ্যানিলার গাঢ় মিশ্রণের এক মনোময় সুবাস ছড়িয়ে পড়ল। সুগন্ধির প্রভাব তার নাকে প্রবেশ করতে চোখ বন্ধ করে নাকে হাত দিল। মোহিত ভঙ্গিতে আপন মনে বলে উঠল, উফ, এই সুগন্ধি মনে হচ্ছে আমার পুরো মস্তিষ্কে ঢুকে যাচ্ছে আর আমাকে ওর দিকে অদৃশ্যভাবে টানছে। হচ্ছেটা কি? এদিকে জঙ্কুক ঘরে প্রবেশ করেই আপেলে কামড় বসালো আর মোড়া ভেঙে ভাবলেশীন ভাবে দু পা ফাঁক করে ডিভানে বসে আপেল খাচ্ছে মনোযোগ দিয়ে। তে চোখ খুলে ঘুমটার ভেতর থেকে জঙ্কুককে আবছা দেখে আবেগে সুরে বলে, বাসর রাতে শেরিয়ানি রেখে ট্রাউজার টি শার্ট কে পরে আসে? আপেলের শেষ অংশে জঙ্কুক শেষ কামড়টা বসিয়ে উঠে দাঁড়ালো। হিমায়ক থেকে একটা বিয়ারের বোতল বের করলো। পরে বোতলটা টেবিলে রেখে ডিভানে শুয়ে শুয়ে পা নাড়াতে নাড়াতে ফোন স্ক্রল করতে লাগলো। জঙ্কুকের এমন কাণ্ড কারখানায় আশ্চর্যের সহিত তাকিয়ে থাকে, মনে মনে নিশ্চয়ই তাকে অদ্ভুত কিছু কথা শোনাচ্ছিল। খানিকক্ষণ পর জঙ্কুক ডিভান ছেড়ে উঠে দাঁড়ায়, তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। টেবিলের ওপর থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে বলে, সো আর ইউ স্যাটিসফাইড নাও? তে ভুরু কুচকে বলে উঠে, সরি। জঙ্কুক তের দিকে তাচ্ছিল্য হেসে বলে, আমি মনে হয় স্প্যানিশ ভাষায় কথা বললাম। ইতস্তত বোধ করলো, কিঞ্চিত নড়ে চড়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, না মানে আপনি কি খুশি না? তের কথা শুনে জঙ্কুকের মুখে একটা ঠান্ডা হাসি ফুটে উঠল, তবে তার চোখে ক্ষোভ আর তাচ্ছিল্য মিশানো স্পষ্ট। বিড়বিড় করে বলল, আমার লাইফটাকে হেল করে দিয়ে জিজ্ঞাসা করছো খুশি কি না? একটু থামলো জঙ্কুক, কিন্তু নিজের রাগটা নিয়ন্ত্রণ না করতে পেরে হাতে থাকা দুধের গ্লাসটা নিচে ফেলে দিল। সঙ্গে সঙ্গে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়লো সারাটা ঘরে। তে চমকে উঠল, ঘুমটার আড়াল থেকে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জঙ্কুকের এমন আচরণে তের বুকটা থক করে উঠল। জঙ্কুক এবার হঠাৎই গর্জন করে বলল, মাই ফ্রিডম, মাই জয় অ্যান্ড এভরিথিং আই ওয়ান্স চেরিশড হ্যাভ ভ্যানিশড অ্যান্ড ইট ইজ ইউ হু বেয়ারস দ্য ব্লেম। জঙ্কুকের কথা শুনে তের হৃদয়ে সূচ ফোটা অনুভূতি হলো। আজকে রাতে স্বামীর মুখে এমন কটাক্ষপূর্ণ অভিযোগ শুনে যেন তের মুহূর্তে শ্বাস বন্ধ হয়ে গেল। বুকের মধ্যখানে অজানা যন্ত্রণায় শরীরটা শীতল হয়ে গেল। তে কিভাবে তাই হতে পারে? জঙ্কুকের স্বাধীনতা, আনন্দ আর নিজস্বতা হারানোর জন্য? তবুও তে নিজেকে ভেঙে পড়তে দিল না। চোখের কোণার জলটুকু ওখানে আটকে রাখে। ঠোঁট কামড়ে ধীর সুস্থে জঙ্কুককে জিজ্ঞাসা করে, মানে আপনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জঙ্কুক বিরক্ত হয়ে বলল, আনএডুকেটেড গার্ল। এনিওয়েজ, এই বিয়েটা শুধুমাত্র একটা বোঝাপড়া ছাড়া কিছু না। তাই আমাকে নিয়ে হাজবেন্ড ম্যাটেরিয়ালের কোনো এক্সপেকটেশন রাখবে না। ওয়েট এ মোমেন্ট, হোয়াট আই এম অ্যাড্রেসিং ইউ ফর্মালি? এই মেয়ে, তোমার বয়স কত? তে বিরক্ত বোধ করলো। তার মাথায় তরতর করে রাগ উঠছে। নিজের বউয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা না হয় শেখেনি, কিন্তু একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানে না এই লোকটা। জঙ্কুকের উচ্চারিত করা প্রত্যেকটা শব্দ ছুরির মতো বিচ্ছিল তের হৃদয়ে। অপমান, অবমাননা আর আচার অভিমানের শিখায় জ্বলছিল তার বুকের ভেতরটা। নিজেকে আর সংযত রাখতে পারল না তে। তিরস্কারী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, I am 22 years old, a third year medicine student of Jagannath University. ও স্টপ ইট। আপনার কাছ থেকে তো কেউ আপনার বায়োডাটা জানতে চায়নি। যতটুকু জিজ্ঞাসা করেছি ততটুকু বলুন। আর হ্যাঁ, তুমি আমার থেকে 6 বছরের ছোট বাচ্চা মেয়ে। I don't know why my family is in you, but don't believe that your love can serve me, for I am not easy move. Remember that. তে কিচ্ছু বলছে না, নির্বিকার দৃষ্টিতে শুধু চেয়ে আছে। তার বুকের ভেতরটায় বিষণ্ণ আর অপমানের ঢেউ খেলে যাচ্ছে। প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কথা, তে ঠোক গিলল শুকনো। বিষাদময় কণ্ঠ নিয়ে বলল, When you have so many problems, why did you got married? And what is the meaning of running a girl's life like this? I am not obligated to explain myself to you. This marriage is just a family deal. তে জঙ্কুকের বাক্যটা বোঝার চেষ্টা করলো। তাদের বিয়েটা কিভাবে হতে পারে পারিবারিক চুক্তি? জঙ্কুক বারান্দার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরের প্রকৃতির দিকে দৃষ্টি রেখে একটু হেসে আর চোখে তের দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি যদি চাও তাহলে আজকের রাত একসাথে বিছানায় আনন্দ করতে পারি ডার্লিং। এবার তে আরো রেগে গেল। জঙ্কুক এমন ভাবে কথাগুলো বলল যেন সে কোনো নিষিদ্ধ পল্লীর মেয়ের সাথে কথোপকথন করছে, ঘরের বউ না। তে রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়, চেঁচিয়ে বলে, আপনি কিন্তু
এই মুহূর্তে আমার আত্মসম্মানে আঘাত করলেন। জঙ্কুকদের সামনে এসে তার মুখের দিকে কিছুটা ঝুঁকে বলে, স্ট্রেঞ্জ, ডিড আই ইনসাল্ট ইউ? আচ্ছা, বাসর রাতে তাহলে কি করে? যদিও তোমার মতো মেয়ের সাথে আমার ঠিক চায় না, তাই এসব নাটক বন্ধ করো, বুঝলে? তের গাটা জ্বলে উঠলো। সে আর একটা কথা বললো না, বিছানায় গিয়ে বসলো। শোবার প্রস্তুতি নিয়ে বালিশটা ঠিক করতেই জঙ্কুক হঠাৎ বলে উঠলো, তোমার সাহস কি করে হয় আমার সাথে আমার বিছানায় শোয়ার স্বপ্ন দেখার? আমার বেটি আমার সাথে ঘুমাতে চাচ্ছ? এখনই রুম থেকে বের হয়ে যাও। কথাটি বলে জঙ্কুক মুখটা ঘুরিয়ে নিল। তের আগে ফুসতে ফুসতে মুখটা ঘুরিয়ে বলে, ভদ্রভাবে কথা বলুন, আমার ইচ্ছা নেই আপনার সাথে ঘুমানোর। ইয়া, নাও গেট আউট। তে রুম থেকে বের হয়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে ভরাট কণ্ঠে জঙ্কুক বলে উঠল, আর হ্যাঁ, আই নেভার ওয়ান্ট টু সি ইউর ফেস। তোমার ওই মুখ আমি দেখতে চাই না। কথাটি মাথায় ঢুকিয়ে রেখো। তের কানে কথাটি পৌঁছাতেই অজানা ব্যথায় তার চোখের পাতা ভিজে ওঠে। তার হৃদয়ের ক্ষত তীব্র হয়ে ওঠে। এই মুহূর্তেই তার সম্মানের প্রত্যেকটা শিখা নিভিয়ে দেওয়া হয়েছে। তাই নিশ্চুপ হয়ে পাশের কক্ষে চলে গেল।